হ্যালো গাইস, শিক্ষার জগতে বৃহৎ পরিসরে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় নিয়ে আলোচনা করতে চলে এসেছি আমি তোমাদের উষা ম্যাম। সঙ্গে এগিয়ে চলো ফর সাকসেস। আজ আমি তোমাদের সঙ্গে কোনো ডেমনস্ট্রেশন ক্লাস বা কোনো প্র্যাকটিস টিচিং ক্লাস নিয়ে আলোচনা করতে আসিনি বা কোনো অভিনয় করতে আসিনি। আজ আমি এসেছি সম্পূর্ণ অভিনয়ের মাধ্যম প্রক্রিয়া তোমাদের সঙ্গে শেয়ার করতে, যেটা তোমরাও ফলো করলে আমার মতোই তোমরাও টিচিংটা দিতে পারবে খুব সুন্দরভাবে। কেমন? চলো শুরু করি আজকের আলোচনা। তো ফার্স্টে আমি যেটা লিখেছি সেটা হচ্ছে মাইক্রো এবং ম্যাক্রো লেসন প্ল্যানের মধ্যে পার্থক্য কি। এই বিষয়টা তোমাদের মধ্যে ক্লিয়ার হওয়া ভীষণই জরুরি। মাইক্রো লেসন প্ল্যান এবং ম্যাক্রো লেসন প্ল্যানের মধ্যে কি পার্থক্য? মাইক্রো লেসন প্ল্যান হচ্ছে শর্ট, ছোট। পার্ট 1-এ যারা ডিএলএড চলছে রানিং বা যারা করে এসেছো তারা জানো, 5 থেকে 7 মিনিটের মধ্যে 10 থেকে 12 জন স্টুডেন্টকে নিয়ে নিজেদের মধ্যেই স্টুডেন্ট অর্থাৎ আমরা নিজেরাই যারা হবু শিক্ষার্থী থাকেন, যারা হবু শিক্ষিকা থাকেন তারা ট্রেনিং প্রাপ্ত, যারা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং রানিং চলছে, তাদেরকে নিয়েই কি হয় মাইক্রো লেসন প্ল্যান হয়। এই মাইক্রো লেসন প্ল্যানে কি থাকে? 5টি স্কিল আর 4টি করে, প্রত্যেকটি স্কিলে 4টি করে কম্পোনেন্ট থাকে। যেমন ধরো 5টি স্কিলের মধ্যে 4টি করে কম্পোনেন্টের মধ্যে একটি করে 5টি লেসন প্ল্যান 5টি সাবজেক্টের ওপর বা 5টি টপিকের ওপর তোমরা তৈরি করলে, সেটা প্র্যাকটিস করলে, টিচিং দিলে, জাস্ট এটুকুই। আর যখন আমরা ইন্টারভিউ দিতে যাব, ইন্টারভিউয়ে স্যাররাও কিন্তু ততটুকুই দেখবে। তোমার 40 মিনিটের ম্যাক্রো লেসন প্ল্যান কখনোই দেখবে না। জাস্ট 5 থেকে 7 মিনিট যার ভালো লাগবে তার হয়তো 5 মিনিট দেখলো, যার হয়তো ভালোই লাগলো না, স্টার্টিংটাই সুন্দর হলো না, যে হয়তো এই বোর্ডে লেখা বিভিন্ন স্টেপগুলো ফলোই করলো না, তাদের মধ্যে কিন্তু 2 থেকে 3 মিনিটে তাদেরকে ছেড়ে দেবে। এ হচ্ছে ইন্টারভিউয়ের ব্যাপার। এবার আমি দুটো কথাই বলবো। এক হচ্ছে ইন্টারভিউ বিষয়ে তোমরা কি কি ফলো রাখবে। তোমাদের ফলো কিন্তু রাখতেই হবে, তাতে স্যার যতটুকুই দেখুক না কেন তোমাদের প্রেজেন্টেশন যেন ততটাই হয়, স্টেপ বাই স্টেপ ফলো করা হয়, এই বিষয়ে নজর রাখতে হবে। সেকেন্ড, যখন এক্সটার্নাল স্যার আসবে, ডিএড-এর পার্ট 1 বা পার্ট 2-তে যখন এক্সটার্নাল স্যার আসবে, তখনও কিন্তু তোমাদেরকে এই স্টেজগুলো ফলো করতে হবে, মাইক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রে হোক বা ম্যাক্রো লেসন প্ল্যানের ক্ষেত্রে হোক। তো এটা গেল, এটার পার্থক্য বুঝতে পারলে। এবার এটা সম্পর্কে বলি যে মাইক্রো লেসন প্ল্যানের যে স্কিল কম্পোনেন্টগুলো ইউজ হয় সেটি কিন্তু সরাসরি একটি লেসন প্ল্যানের মধ্যে স্পষ্টভাবে ব্যবহার হয়। কিন্তু যখনই আমরা ম্যাক্রো লেসন প্ল্যান করব, ম্যাক্রো লেসন প্ল্যানের 3টি স্টেজ থাকে: আয়োজন স্তর, উপস্থাপন স্তর এবং মূল্যায়ন স্তর, তারপরে থাকে কর্মপত্র। তো এই 3টি স্টেজের সঙ্গে কিন্তু মাইক্রো লেসন প্ল্যানের যে স্কিল কম্পোনেন্ট এগুলো ইনপুট থাকে, যেগুলো আমরা আলাদা করে দেখাই না। এই জিনিসটা মোস্ট ইম্পর্টেন্ট এই পয়েন্টটি, যে স্কিল কম্পোনেন্ট ইউজ হয়, অবশ্যই হয়, কিন্তু 3টি স্টেজের মধ্যে আমরা সেটা কখনোই আলাদা করে ফলো আপ করি না, সেটি মিশে থাকে। আমরা শুধুমাত্র 3টি স্টেজকেই ফলো করি। কেমন? এবার আমি মেন পার্টে ঢুকতে চলেছি। মেন পার্টে হচ্ছে বোর্ডের লেখা অর্থাৎ বোর্ড ওয়ার্ক তোমাদেরকে করতেই হবে। যখনই তোমরা ক্লাস স্টার্ট করবে তখন প্রথমে বাম দিকে থাকবে শ্রেণী এবং নিচে থাকবে তারিখ, ডান দিকে থাকবে কি বিষয় এবং আজকের পাঠ। তো এই বোর্ড ওয়ার্কটা তোমাদেরকে গিয়ে করতে হবে। আমি বারবার বলছি, এক্সটার্নাল টিচিংয়ের ক্ষেত্রেও তাই এবং ইন্টারভিউয়ের ক্ষেত্রেও তাই। তোমাদেরকে কথা বলতে যে কুশল বিনিময়ের মধ্যেই তোমাদেরকে এই কাজটা কমপ্লিট করে নিতে হবে। আর যদি আগে থেকে লেখা, এক্সটার্নাল স্যার যখন আসে ডিএলএড-এর ক্ষেত্রে আগে থেকে লেখা থাকলেও কোনো অসুবিধা থাকে না। আমাদের কলেজে যেমন কোনো অসুবিধা ছিল না। তো তোমাদেরকে হ্যালো বাচ্চারা, তোমরা সবাই কেমন আছো, এভাবে যখন আমরা কুশল বিনিময় করতে থাকবো তখনই কিন্তু তোমাকে একদিকে মুখে কুশল বিনিময় করবে, অন্যদিকে বোর্ড ওয়ার্কটা তোমাকে সেরে ফেলতে হবে। এখানে থাকছে শ্রেণী, চতুর্থ হোক, তৃতীয় হোক, যাই হোক না কেন, এবং সেই দিনের তারিখ, কারেন্ট তারিখ, যেদিন তুমি টিচিং করছো বা যেদিন তুমি ইন্টারভিউ দিচ্ছ সেদিনের কারেন্ট তারিখটা এখানে হবে। আর এখানে থাকবে বিষয়, যে বিষয়, গণিত হোক, বাংলা হোক, ইংরেজি হোক, পরিবেশ হোক, যাই হোক না কেন সেই বিষয়ের ওপর থাকবে এখানে
আর নিচে থাকবে আজকের পাঠ। আজকের পাঠ কি হবে সেটি ফাঁকা লাগবে। আজকের পাঠ এতদূর পর্যন্ত হলো। এবার যে বিষয় তুমি ধরবে, যে টপিকে তুমি ঢুকতে চলেছো, সেই টপিক তুমি আগে ঢোকো, তারপরে আজকের পাঠ ঘোষণা করা হবে। নেক্সট পয়েন্ট কি দেখো, পাঠে প্রবেশ। পাঠে প্রবেশের ক্ষেত্রে আমরা কি করব, যে ধরো নদী পড়াতে যাচ্ছি, সমুদ্র পড়াতে যাচ্ছি, খাবার সম্পর্কে পড়াতে যাচ্ছি, কিংবা গণিতে হয়তো শূন্যের ধারণা পড়াচ্ছি, বা গণিতে হয়তো ছোট বড় মানের ঊর্ধ্বক্রম অধক্রম সাজানো পড়াচ্ছি। এই বিষয়গুলো যখন পড়াবো তখন আগে থেকে একটা লেসন প্ল্যান তৈরি করে নিতে হবে নিজের মনের মধ্যে, বা তুমি খাতায় রেডি করতেও পারো। যেটা হচ্ছে যে আজকে আমি পাঠে প্রবেশ করব কিভাবে, আজকে আমি কিভাবে পাঠে প্রবেশ করব। প্রশ্নকরণের মাধ্যমে, কোনো এলটিএম দেখানোর মাধ্যমে। এলটিএম দেখালেও তোমাকে প্রশ্ন করতে হবে, দেখো তো এটা কি দেখতে পাচ্ছ, এটা কোথায় দেখেছো, এটা কবে খেয়েছো, এটা কে কে খেয়েছো। এই রকম বিভিন্ন ধরনের প্রশ্ন যেগুলো আমাদের পরিবেশের চারপাশে রয়েছে, তাদের বাড়ির মধ্যে রয়েছে, বা তাদের স্কুলের শ্রেণীকক্ষের মধ্যে রয়েছে, এই সমস্ত বাস্তব উদাহরণ দিয়ে, বাস্তব প্রশ্ন দিয়ে তাদের মনোযোগ আকর্ষণ করতে হবে। তারপরে সেটাই হচ্ছে পাঠে প্রবেশ করা। বিভিন্ন প্রশ্নের মাধ্যমে, যে আজকে তুমি কি খেয়ে এসেছো, ও শাক ভাত খেয়ে এসেছো, আজ আমরা শাকসবজি বিষয়ে জানবো। এইভাবেই শুরু করতে হবে। যে তোমরা কে কে সমুদ্রে ঘুরতে গেছো, সমুদ্রে কি কি দেখেছো, তাহলে আজকে আমরা পড়াবো ঢেউয়ের তালে তালে। এইভাবে বিভিন্ন কৌতূহলী প্রশ্নের মাধ্যমে তাদের মনোযোগ আকর্ষণ করে পাঠে প্রবেশ করতে হবে। নেক্সট স্টেপ দেখো, পাঠ ঘোষণা। তাহলে আজকে আমরা এই বিষয়ে আরও বিস্তারিত জানবো, আমরা সমুদ্র বিষয়ে বিস্তারিত জানবো, আমরা নদী বিষয়ে বিস্তারিত জানবো, আমরা খাবার বিষয়ে বিস্তারিত জানবো, আমরা মানের ঊর্ধ্বক্রম অর্ধক্রম সম্পর্কে বিস্তারিত জানবো, আমরা পরিবেশ সম্পর্কে বিস্তারিত জানবো। এইভাবে স্টার্ট করে কি হবে, তখন পাঠ ঘোষণা হয়ে যাবে। যে এখানে যেটা লেখা ছিল আজকের পাঠ, আজকের পাঠ বলে একটা স্পেস দেওয়ার পর যে জায়গাটা ফাঁকা ছিল সেটা পূরণ করে নিলে। কেমন? এরপরে হচ্ছে দল বিভাজন। দেখো 4 নম্বর পয়েন্টে রেখেছি দল বিভাজন। দল বিভাজন ভীষণ 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 গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যে বাচ্চাদেরকে যখন দল বিভাজন করায়, তোমরা গ্রুপ এ, তোমরা গ্রুপ বি, তোমরা গ্রুপ সি, এভাবে যখন দল বিভাজন করা হয় তখন কি হয়, তাদের মনের মধ্যে একটা অ্যাটেনশন লেভেল পাওয়ারটা হাই হয়ে যায়। যে এই তুই গ্রুপ এ, এই তুই গ্রুপ বি, যা সরে যা, বা ম্যাম আমাদেরকে জিজ্ঞেস করবে, এই ম্যাম তো ওদেরকে জিজ্ঞেস করেছে, ম্যাম এটা আমাদেরকে বলেছে। এইভাবে তাদের মনের মধ্যে একটা কিউরিসিটি তৈরি হবে, যে আমাদেরকে কি বলবে, ওদেরকে তো ওটা বললো, আমাদেরকে কি বলবে, আমার নাম ধরে ডাকবে তো, সরি। তো এই বিষয়গুলো মাথায় রেখে চলতে হবে। আর সব থেকে একটা বড় কথা, যে কোনো স্টুডেন্টকে যখন নাম ধরে ডাকা হয় তখন তাদের মধ্যে অ্যাটেনশন লেভেলটা এত বেশি হাই হয়ে যায়, কি বলবো তোমাদের। তো তখন তাদের মধ্যে মনে হয় এতগুলো সবার মাঝে ম্যাম আমার নাম ধরে ডেকেছে, আমাকে সঠিকভাবে উত্তর দিতেই হবে, আমাকে ভালোভাবে উত্তর দিতে হবে, আমাকে ভালো পড়া করতে হবে, তাহলে ম্যাম প্রত্যেক দিন আমার নাম ধরে ডাকবে। এই যে ব্যাপারটা তাদের মধ্যে একটা হয়ে থাকে। নেক্সট পয়েন্ট দেখো, পাঠে প্রবেশ। দ্বিতীয়বার আমি কি লিখেছি, পাঠে প্রবেশ। প্রথমে পাঠে প্রবেশ বলতে আমরা তো পাঠ ঘোষণা করার আগে যে কিছু প্রশ্নের মাধ্যমে, কিছু বাস্তব সমস্যার মাধ্যমে, কিছু বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে আমরা তাদের মনোযোগ আকর্ষণ করলাম। কিন্তু মেইন পার্ট, যে টপিক নিয়ে আজ আমি পড়াতে চলেছি, সেই টপিকে আমরা পাঠে প্রবেশ করলাম। হলো। এরপরে হচ্ছে বোর্ড ওয়ার্ক। বোর্ড ওয়ার্ক আমরা কখন করব, যখন বলবো যে হ্যাঁ তাহলে বলো তো আংরে বানানটা কি, বা বলো তো পাকা শব্দের ইংরেজি প্রতিশব্দ কি। এভাবে যখন আমরা কোনো প্রশ্ন করব, প্রশ্নের উত্তর তাদেরকে জিজ্ঞেস করব, বা আমি কোনো প্রশ্ন করলাম তারা যে উত্তর দিল, তখন সেটা সঙ্গে সঙ্গে বোর্ড ওয়ার্কের মধ্যে লিখতে হবে। বোর্ড ওয়ার্কের মধ্যে সঙ্গে সঙ্গে লিখে কি হবে, যে তোমরা এগুলো খাতায় লিখে নাও, এভাবে বলতে হবে। নেক্সট পয়েন্ট কি আছে, 7 নম্বর, বিষয়ের প্রশ্ন। বিষয়ের প্রশ্ন অর্থাৎ বিষয় সম্পর্কে তাদেরকে আমি কিছু প্রশ্ন করলাম, যে তাহলে বলো তো যে
নদীতে তোমরা কি কি দেখেছো, নদীতে আচ্ছা পাঠে কি কি লেখা আছে যে নদীতে তারা কি দেখলো, কি নদীতে দুই বন্ধু একসঙ্গে যাচ্ছিল, তাহলে একটা বন্ধুর নাম কি, লেখকের নাম কি, বানান কি বলো তো। বিভিন্ন রকম টপিক সম্পর্কিত প্রশ্নগুলো, আমি বিষয় সম্পর্কিত প্রশ্নগুলো উপস্থাপন করব তাদের সামনে এবং তারা উত্তর দেবে। তারা যদি উত্তর দিতে না পারে তুমি উত্তর বলে দিলে। নেক্সট স্টেপ হচ্ছে শিক্ষার্থীর প্রশ্ন। এই বিষয়টা খুব 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 গুরুত্বপূর্ণ বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্যই বলছি যে শুধু আমি বলে গেলাম তারা শুনে গেল, এটা তো নয়। তাদেরকে কিছু বলানোর জন্য আমাকে রেডি করতে হবে, যে তারা যাতে কিছু বলতে পারে, তাদের মনে কৌতূহল সৃষ্টি করতে পারি সেরকম পড়াই আমাকে কিন্তু পড়াতে হবে, সেরকম সিচুয়েশন আমাকে তৈরি করতে হবে। সেটা কিভাবে সম্ভব, যে ঠিক আছে তাহলে আমি তো অনেক প্রশ্ন করলাম, এবার এই বিষয়ে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জিজ্ঞেস করতে পারো। এভাবে তুমি বলতে পারো যে তারপর হলো যে আমি তো এতক্ষণ তোমাদের পড়ালাম, এবার তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এভাবে তাদেরকে কি করতে হবে, একটা সুযোগ করে দিতে হবে। লাস্ট বেঞ্চে কেউ বসে আছে মনোযোগ সহকারে শুনছে না, বা সে শুনতে পাচ্ছে না, বা ফার্স্ট বেঞ্চেও যে বসে আছে সে বুঝতে পারেনি, এবার আমি যদি তাকে প্রশ্ন করার কোনো সুযোগই না দিই তাহলে তো তার মধ্যে সেই কিউরিসিটিটা থেকেই যাবে, চাপা পড়ে যাবে, তাই না? তো তখন কি করতে হবে, আচ্ছা তাহলে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে জিজ্ঞেস করতে পারো। এভাবে বলার মাধ্যমে কিন্তু তাদের মনে অনেকটা সাহস যোগাবে যে না ম্যামকে আমি কিছু বলতে পেরেছি, এই সাহসটা জুগবে। প্লাস কি হবে, যে তারা মন খুলে তাদের মনের কোনো প্রশ্ন, কোনো দ্বিধা, কোনো দ্বন্দ্ব তোমাকে বলতে পারবে। তাই এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট হচ্ছে 9 নম্বর, সিদ্ধান্ত গ্রহণ। তাহলে আজকের পাঠ থেকে আমরা কি শিখেছি বলতে পারবে, যে আজকের পাঠ থেকে ম্যাম সত্যি সোনায় এটাই শিখলাম যে যারা লোভী এবং যারা লোভী হয়, যারা পরিশ্রম না করে তাদের কিছু হয় না, কিন্তু লোভ অপরিশ্রম ত্যাগ করে যদি সততার সাথে পরিশ্রম করা হয় তাহলেই সোনার ফসল ফলবে, তাহলেই সে সব কিছু জীবনে সফলতা পাবে, সাকসেস পাবে, সফল হবে। এই যে বিষয়, যে আজকের গল্পটি থেকে মোরালিটি কি পেলাম, বা আজকের পাঠ থেকে আমরা কি কি জানলাম, যে হ্যাঁ শাক পাতা তরকারি আমাদের জন্য খাওয়া কতটা দরকারি, নিম পাতায় কি কি গুণ আছে আমরা সেটা জানলাম, পালং শাকে কি কি ভিটামিন পাওয়া যায়, পালং শাক খেলে কি হবে, না খেলে কি হবে, সেসবের উপকারিতা সম্পর্কে জানলাম। এই বিষয়ে তারা উত্তর দেবে। তারা যতটা উত্তর দিল তুমি তারপর তাদেরকে আরো সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে উত্তরটা বাকি বলে দিলে। লাস্ট পয়েন্ট এবং 10 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট হচ্ছে কর্মপত্র। কর্মপত্র প্রদান করতেই হবে। কর্মপত্র এই জন্যই প্রদান করতে হবে কি তাদেরকে বাড়িতেও কিছু কাজ দিতে হবে। আমি স্কুলে এলো, ক্লাসে পড়ালাম, পড়া কমপ্লিট হয়ে গেল, তারা বাড়ি চলে গেল, ব্যাস ওটা নিয়ে আর কোনো কিছু হলো না, তা নয়। তাদেরকে কি করতে হবে, তাদেরকে বাড়িতে গিয়ে যেন সেই বিষয়টা সম্পর্কে আবারও তারা পড়ে, তাদেরকে কর্মপত্র প্রদান করার এটাই উদ্দেশ্য। তারা বাড়ি গিয়ে যেন সেই কর্মপত্রটি পূরণ করে আসে। পূরণ করার জন্য তাকে বিষয়টি আবারও পড়তে হবে, আবারও জানতে হবে, তার একবার প্র্যাকটিস হয়ে যাবে, রিভাইজ হয়ে যাবে, এবং পরের দিন সেই কর্মপত্র যখন তোমাকে এনে দেখাবে তাদের মধ্যে একটা অন্যরকম সাহস তৈরি হবে যে আমি করতে পেরেছি, একটা কনফিডেন্স তৈরি হবে যে হ্যাঁ আমি করতে পেরেছি, আমি প্রশ্নের উত্তর দিতে পেরেছি, আমি পড়াটা মুখস্থ করতে পেরেছি, বা আমার মাথায় আমি বুঝতে পেরেছি। এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। আর একটা যেটা কথা আমার লাস্ট বলার আছে যে এই নির্দেশক দণ্ড যখনই বোর্ড ওয়ার্ক করা হবে, বোর্ড ওয়ার্ক করার সময় নির্দেশক দণ্ড দিয়েই কিন্তু বোর্ড ওয়ার্ক তোমাকে সবসময় দেখাতে হবে যে আচ্ছা এই বানানটি তোমরা লিখে নাও, আচ্ছা তাহলে এই উত্তরগুলো তোমরা লিখে নাও, আচ্ছা তোমরা তাহলে এটা বললে ঠিক আছে আমি লিখছি, দেখো ঠিক আছে কিনা দেখো। বিভিন্ন যে বোর্ড ওয়ার্ক রিলেটেড কথা সেগুলো কিন্তু তোমাকে স্টিকের মাধ্যমে বা এই নির্দেশক দণ্ডের মাধ্যমে দেখাতে হবে। লেখাগুলো মোটা মোটা এবং স্পষ্ট করে লিখতে হবে যাতে লাস্ট বেঞ্চ পর্যন্ত তারা দেখতে পারে। আর যেটা হচ্ছে নির্দেশক দণ্ড সবসময় বাম হাতে ধরতে হবে, ডান হাতে কখনোই নয়। বাম হাতে ধরেই তোমাদেরকে বারবার দেখাতে হবে বোর্ড ওয়ার্ক করার সময় যে বিষয়ের প্রশ্ন, হ্যাঁ এটা লিখে নাও, এটা দেখে নাও, বা এটা ঠিক আছে তো, এটা ভুল হয়েছে তো, যাই তুমি বলো না কেন বোর্ড ওয়ার্ক রিলেটেড যে কোনো প্রশ্ন যখন আমরা আলোচনা করব তখন স্টিক সবসময় বাম হাতে থেকে দেখাতে হবে। তো
ভিডিওটা লেন্থলি হয়ে যাচ্ছে বলে আমি চেষ্টা করেছি যত তাড়াতাড়ি সম্ভব আমি আমার কথাগুলো বলার। তো এই পার্টটা, তো এই ছবিটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই পয়েন্টগুলো তোমাদেরকেও মনে রাখতে হবে এবং ফলো করার পরে তোমরা একটা সাকসেস টিচিং লাইফ পাবে, যেখানে তোমরা সুন্দরভাবে ইন্টারভিউ দিয়ে ফিরে আসতে পারবে, যেখানে তোমরা ডিএড এর পার্ট 2 পার্ট 1-এ এক্সটার্নাল স্যারের কাছেও অবশ্যই মন জোগাতে পারবে। এটা আমি বলছি, এটা আমি বলছি না, তোমাদের প্র্যাকটিস বলছে। তো এই স্টেপগুলো তোমরা ফলো করো আর এগিয়ে চলো আমার সাথে। ধন্যবাদ।